হ্যালো ভিউয়ার্স, ডিজিটাল পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতার বিষয়বস্তু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই। বিগত বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্নগুলো যদি লক্ষ্য করো, প্রশ্নপত্রে যেমন তোমার কবিতা কিংবা গল্প কিংবা প্রবন্ধ প্রভৃতি বিষয়ের ওপর যেমন প্রশ্ন এসেছে, তেমন তোমার কবি পরিচিতি বা লেখক পরিচিতি থেকেও প্রশ্ন এসেছে। সেই জন্য এই কবিতার মূল পর্বে প্রবেশের পূর্বে আমরা কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এবং এই কবিতার প্রেক্ষাপট সম্পর্কে অল্প বিস্তর জেনে নিব। চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জেনে নিব। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনকালটা প্রথমে জানবো। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কখন হয়, মৃত্যু কখন হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 খ্রিস্টাব্দে, মৃত্যু 1941 খ্রিস্টাব্দে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এই তথ্য কিন্তু বারবার এসে থাকে। এরপরে কি রয়েছে দেখো, এরপরে রয়েছে হচ্ছে তার জন্মস্থান। তিনি কোথায় জন্মগ্রহণ করেন, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি কোথায় অবস্থিত? কলকাতায়। এরপরে কি রয়েছে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামাতার নাম কি? এটাও কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, তোমাদের ক্ষেত্রেও কিন্তু আসতে পারে। তার পিতার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর মাতা সারদা দেবী। এটা গেল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য। আর একটা মূল তথ্য, যে ব্যাপারটা তোমাদের ভীষণভাবে জানা জরুরি, সেটা কি? গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 খ্রিস্টাব্দে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান, ঠিক আছে। গীতাঞ্জলি কাব্যের যে ভাষান্তরটা হয় সেটা ইংরেজিতে হয়, তার নাম হচ্ছে সংস অফারিংস। এই গ্রন্থের জন্যই মূলত তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। আর নোবেল পুরস্কার পেয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যে শুধু বাঙালির গর্ব তা নয়, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর গোটা দেশের, ভারতবর্ষের গর্ব। এটা গেল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অল্প কিছু তথ্য। এরপরে কি রয়েছে দেখো, এরপরে রয়েছে হচ্ছে মূল কবিতা। মূল কবিতা হচ্ছে আফ্রিকা। আফ্রিকা কবিতার উৎস সম্পর্কেও কিন্তু জানা দরকার। আফ্রিকা কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়, ঠিক আছে। আফ্রিকা কবিতাটি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকার চৈত্র সংখ্যায়। চৈত্র সংখ্যার সালটা কত বঙ্গাব্দ ছিল? 1343 বঙ্গাব্দ। এরপর কি রয়েছে দেখো, পরবর্তীতে আফ্রিকা কবিতাটি কোন কাব্যগ্রন্থে সংযোজিত হয়? পরবর্তীকালে আফ্রিকা কবিতাটি পত্রপুটে যে দ্বিতীয় সংস্করণ আসে, সেই দ্বিতীয় সংস্করণের 16 সংখ্যক কবিতা হিসেবে প্রকাশিত হয়। এরপরে কি রয়েছে দেখো, এরপরে মানে আফ্রিকা কবিতাটি যে শুধু তোমার পত্রপুট কাব্যগ্রন্থে তোমার সংযোজিত হয় এমন নয়, কিন্তু আফ্রিকা কবিতাটি কিন্তু সঞ্চয়িতাতেও স্থান পায়। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। যদি উৎস হিসেবে তোমার ধরো উৎস এলো, ঠিক আছে, আফ্রিকা কবিতার উৎস জানতে চাওয়া হলো, উৎস হিসেবে অনেকগুলো অপশান রয়েছে। অপশানের মধ্যে পত্রপুট নামটা নেই, কিন্তু সঞ্চয়িতা এসেছে, সেক্ষেত্রে সঞ্চয়িতা করতে হবে। আবার বিপরীতভাবে যদি তোমার অপশানে পত্রপুট অপশানটা থাকে, সঞ্চয়িতা না থাকে, তাহলে পত্রপুট করতে হবে। মানে একসঙ্গে তোমার অপশানে কিন্তু দুটো উত্তর থাকবে না। এরপরে কি রয়েছে দেখো, এরপরে আমরা মূল কবিতায় প্রবেশ করব, কিন্তু মূল কবিতায় প্রবেশের পূর্বে এই আফ্রিকা কবিতার প্রেক্ষাপট সম্পর্কে আমাদের জেনে নেওয়া দরকার, নইলে কবিতা বুঝতে সমস্যা হতে পারে কিংবা সমস্যার সম্মুখীন হওয়া বলা যেতে পারে। কবিতার প্রেক্ষাপটে কী রয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটা লেখে 1937 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি, ঠিক আছে। এর মধ্যে মানে তৎকালীন সময়ে বলতে 1937 খ্রিস্টাব্দের 37 খ্রিস্টাব্দ থেকে যদি আমরা কিছুটা পিছিয়ে যাই, তাহলে ইতিহাসে একটা ঘটনা লক্ষ্য করব। 1935 খ্রিস্টাব্দে ইতালির মুসোলিনি, ঠিক, ইতালির মুসোলিনি নামটা মনে রাখো, মুসোলিনির কথা বলছি। ইতালির মুসোলিনি আফ্রিকা মহাদেশের একটা দেশ ইথিওপিয়াকে আক্রমণ করে এবং যুদ্ধে পরাস্ত করে বিজয় ঘোষণা করে, ঠিক আছে। এই যে ঘটনার পরিপ্রেক্ষিতটা তৈরি হয়, এই পরিপ্রেক্ষিত দেখে অমিয় চক্রবর্তী কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে এর প্রতিবাদ স্বরূপ একটা কবিতা লিখতে বলেন। সেই কবিতাটাই হলো আফ্রিকা কবিতা। এটা গেল হচ্ছে তোমার প্রেক্ষাপট। কবিতা সম্বন্ধে আরও কিছু তথ্য তোমাদের মাথায় রাখতে হবে। তথ্যগুলো কি? আফ্রিকা কবিতা 3টে স্তবকে বিন্যস্ত। আফ্রিকা কবিতার প্রথম স্তবকে আমরা আফ্রিকার জন্ম
সম্পর্কে জানি। ঠিক আছে, দ্বিতীয় স্তবকে কি রয়েছে, কিংবা দ্বিতীয় স্তবকে কবি কি দেখিয়েছেন? দ্বিতীয় স্তবকে তিনি দেখিয়েছেন ইউরোপীয় মহাদেশ থেকে আগত ইউরোপীয় মহাদেশ থেকে আগত ব্যবসায়ী রূপী ঔপনিবেশিক শাসনের ধ্বজাধারী ভণ্ড ব্যক্তিদের আসল রূপ, যারা আফ্রিকা মহাদেশে সাম্রাজ্য স্থাপন করে। কিভাবে সাম্রাজ্য স্থাপন করে? মানে ইউরোপীয় তৎকালীন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্ববর্তী সময়ে কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমকালীন সময়ে যদি তোমরা লক্ষ্য করো, ইউরোপের যে দেশগুলো রয়েছে, ঠিক আছে, সেই সব দেশ তোমার বিভিন্ন দেশে কিংবা মহাদেশের বিভিন্ন দেশে গিয়ে প্রথমে কী করে, প্রথমে বাণিজ্যর নাম করে সেই দেশে প্রবেশ করে, দিয়ে আস্তে আস্তে একটা ঔপনিবেশিক শাসন ব্যবস্থা গড়ে তোলে। এই ঔপনিবেশিক শাসন ব্যবস্থার সম্পর্কে কিন্তু ভারতবাসী হিসেবে আমাদেরও গভীর যোগ রয়েছে, পরিচয় রয়েছে। প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে কী করতে আসে? ভারতবর্ষে ব্যবসা করতে আসে, ব্যবসার নামে আসে। তারপরে তো তোমরা দেখেছো তারপরে ধীরে ধীরে কী ঘটেছে, ঠিক আছে, সেই ব্যাপারটা এখানে বোঝানো হচ্ছে। এটা গেল হচ্ছে দ্বিতীয় স্তবক। তৃতীয় স্তবকে কী রয়েছে? তৃতীয় স্তবকে আমরা দেখি ঔপনিবেশিক শাসন ব্যবস্থার নির্মমতা ও ভয়াবহতার বর্ণনা। বুঝতে পারছো কি বললাম? এই যে পরিপ্রেক্ষিত, এই পরিপ্রেক্ষিত কিন্তু মাথায় রেখে আলোচনাটা এগোতে হবে। এবার আমরা আফ্রিকা কবিতার লাইন ধরে ধরে বিশদে আলোচনা করব। প্রথমে দেখো কী রয়েছে, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে। উদ্ভ্রান্ত শব্দের অর্থ কী? উদ্ভ্রান্ত শব্দের অর্থ হচ্ছে হতবুদ্ধি বা বিহল। আদিম যুগে বলতে কী বোঝানো হচ্ছে? বহু প্রাচীন কোনো এক সময়ে, ঠিক আছে। স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। একটা জিনিস মাথায় রাখবা, এখানে তো স্রষ্টা বলতে ঈশ্বরকে বোঝানো হচ্ছে, কিন্তু কোনো শিল্পীর কথা যদি বলি, কোনো শিল্পী নতুন কিছু যখন করে না, মানে নতুন কিছু সৃষ্টি করে, সেই সৃষ্টি কিন্তু বারবার পরিমার্জনের মধ্য দিয়ে সৃষ্টিকে নিয়ে যায়। আর সৃষ্টি যদি মনোপুত না হয়, তাহলে কিন্তু স্রষ্টাকর্তা কোনো একটা জায়গায় তোমার কি বলবো, নিজের প্রতি একটা ক্ষোভ তৈরি হয়, নিজেকে বারবার বিধ্বস্ত করে তোলে। এখানে কি বলছে দেখো, স্রষ্টা যখন, এখানে স্রষ্টা বলতে কি বোঝানো হচ্ছে? স্রষ্টা বলতে সৃষ্টিকর্তা বোঝানো হচ্ছে। আর অসন্তোষ কেন আসছে? অসন্তোষ খুশির অভাবে ঘটতে পারে। কি রয়েছে? নতুন সৃষ্টিকে কোনো কিছুর জন্ম দেওয়া। নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। বারবার বিধ্বস্ত করছিলেন বলতে কী বোঝানো হচ্ছে? সম্পূর্ণ বিনষ্ট বা ধ্বংস করে দিচ্ছিলেন। মানে স্রষ্টা যখন কোনো একটা বিষয় নতুনভাবে তৈরি করছিলেন, সেটা মনোপুত না হয়, তিনি বারবার সেটাকে ধ্বংস করছিলেন, ঠিক আছে। সৃষ্টি ধ্বংস এর মধ্যে দিয়ে এগিয়ে চলছিল। তারপর দেখো তারপরের লাইন কী রয়েছে, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে। এখানে কি বলছে দেখো, রুদ্র বলতে কী বোঝানো হয়? রুদ্র বলতে সমুদ্র বলি, ভুল হয়ে গেল। রুদ্র বলতে শিবের সংহার মূর্তিকে বোঝানো হয়। আর প্রাচী কি? প্রাচী হচ্ছে পূর্ব দিক, যে দিক থেকে সূর্যোদয় হয়, ঠিক আছে। আর ধরিত্রী বলতে কী বোঝানো হয়? ধরিত্রী বলতে তোমরা সবাই জানো, ধরিত্রী বলতে পৃথিবীকে বোঝানো হয়। প্রাচী ধরিত্রীর বুকের থেকে কি রয়েছে দেখো, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। এখানে কাকে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে? আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। আফ্রিকার অবস্থানটা এখানে তোমাদেরকে একটু বলে দিই। আফ্রিকা মূলত আটলান্টিক ও ভারত মহাসাগরের মধ্যবর্তী মহাদেশের একটা নাম। তোমাদেরকে আমি আলোচনার স্টার্টিংয়েই বলেছি, এই যে প্রথম স্তবকটা রয়েছে, প্রথম স্তবকে কবি ভূগোলের সঙ্গে কাব্যের একটা মেলবন্ধন ঘটিয়েছেন। আর এখানে একটু ভৌগোলিক দৃষ্টিভঙ্গিরও পরিচয় রয়েছে। ভৌগোলিক দৃষ্টিভঙ্গির পরিচয়ের কথা কেন বলছি? এখানে কিন্তু আফ্রিকা কীভাবে সৃষ্টি হয় সেই বর্ণনাটা কবি দিচ্ছেন। বিষয়টা একটু ভূগোলের দৃষ্টিভঙ্গি থেকে যদি ব্যাখ্যা করি, তাহলে তোমাদের বুঝতে ভীষণ সুবিধা হবে। তোমরা জানো ভৌগোলিক গবেষণায়, ঠিক আছে, ভৌগোলিক গবেষণায় কিন্তু প্রমাণিত হয়েছে, মানে এই যে বিভিন্ন মহাদেশ মূলত একটা মহাদেশ হিসেবে পরিচিত ছিল, ঠিক আছে। যেমন এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, ঠিক আছে, এগুলো মূলত একটা মহাদেশ ছিল, সেই ব্যাপারটাকে বোঝানো হচ্ছে। আর এই যে একটা মহাদেশ ছিল, এই তত্ত্বটা কে সামনে নিয়ে আসেন কিংবা কে প্রচার করেন, যদি তোমাদের মনে প্রশ্ন জাগে, তাহলে আমি সুবিধার্থে জানিয়ে রাখি, এই তত্ত্বটা তোমার
আলফ্রেড ওয়েগনার জানান। এই তত্ত্বটার মূলে কি রয়েছে? এই তত্ত্বটার মূলে বলা হচ্ছে গঠনমূলক পাতগুলোর অবস্থান বদলের কারণে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই যে সমস্ত মহাদেশ, পৃথিবীর বিভিন্ন মহাদেশ একটা মহাদেশে ছিল কিংবা একসঙ্গে ছিল, এগুলো কেন আলাদা হয়ে যায়? এগুলো আলাদা হওয়ার কারণ হচ্ছে গঠনমূলক পাতগুলোর অবস্থান বদল। এই তত্ত্বটা ভূগোলের ভাষায় এই তত্ত্বটাকে একটা নাম দেওয়া হয়েছে। নামটা কি? নামটা হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট তত্ত্ব। এটা মাথায় রাখতে হবে। এভাবেই মানে এই তত্ত্ব অনুযায়ী আফ্রিকান পাতেরও উদ্ভব হয়। ঠিক আছে? রবীন্দ্রনাথ এই প্রাকৃতিক বিপর্যয়কেই বলেছেন বিশ্বস্রষ্টার বিশ্বস্রষ্টা বলতে কাকে বোঝানো হচ্ছে? ঈশ্বরকে বোঝানো হচ্ছে। বলেছেন ঈশ্বর নিজের প্রতি এই কারণেই অসন্তুষ্ট। বুঝতে পারছো? এরপরে কি রয়েছে দেখো। এরপরে রয়েছে হচ্ছে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। আচ্ছা, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। কীভাবে ছিনিয়ে নিয়ে গেল? একটু আগে বললাম তোমার ওই কন্টিনেন্টাল ড্রিফট তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী যদি আমরা আলোচনা আরেকটু এগিয়ে নিয়ে যাই, তাহলে আমরা আর একটা বিষয় লক্ষ্য করি, সেটা হচ্ছে টেকটনিক প্লেটের বা গঠনমূলক পাতের সরে যাওয়ায় সৃষ্ট ভূকম্পন। ঠিক আছে? এই ভূকম্পনকে কবিতার ভাষায় প্রকাশ করেছেন অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে, কিংবা অন্যরকমভাবে বলতে পারি ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। এরপরে কি রয়েছে দেখো। বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়। এই যে বনস্পতি মূলত বনের সব থেকে বড় গাছটাকে বোঝায়, যে গাছে ফুল তো হয় না, ফল হয়। আর বনস্পতি যদি বনস্পতি পদটার তলায় যদি দাগ থাকে, তাহলে এটা সম্বন্ধপদের উদাহরণ বলতে পারি। সম্বন্ধপদের উদাহরণ কেন বলছি? সম্বন্ধপদের নিজস্ব বিভক্তি হচ্ছে র বা এর। ঠিক আছে? কৃপণ আলোর অন্তপুরে, মানে আফ্রিকা মহাদেশের যে ঘন অরণ্য রয়েছে, অরণ্যের গভীরতা এতটাই বেশি যে সেখানে তোমার সূর্যলোকের আলো ঠিকঠাক পৌঁছয় না। সেই জন্য বলা হচ্ছে বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তপুরে। বনস্পতি যদি আমরা মানে তোমার অভিধান অনুযায়ী অর্থটা নির্বাচন করতে চাই, তাহলে কী হবে? বনস্পতি বলতে মূলত বিশাল গাছকে বোঝানো হয়, যে গাছে ফুল দেখা যায় না কিন্তু ফল জন্মায়। তারপরে কি রয়েছে দেখো। নিবিড় বলতে কী বোঝানো হয়? নিবিড় বলতে গহন বা ঘন। আর কৃপণ কাকে বলা হচ্ছে? যে কোনো কিছু দিতে চায় না, কিংবা কিপটেকেও কিন্তু আমরা কৃপণ বলে থাকি। এরপরে কি রয়েছে? সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। নিভৃত অবকাশ কেন বলা হয়েছে? নিভৃত অবকাশ বলা হয়েছে গোপন অবসর। দুর্গম বলতে কি? যেখানে যাওয়া কষ্টসাধ্য। তোমরা লক্ষ্য করবে একটা সময় পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশগুলো বিভিন্ন মহাদেশে গিয়ে তাদের বিজয় পতাকা উড়িয়েছে। ঠিক আছে? ঔপনিবেশিক শাসন ব্যবস্থা কিংবা সাম্রাজ্যবাদের যে দাঁত মুখ বের করা ভয়ঙ্কর একটা রূপ, সেটার পরিচয় দিয়েছে। কিন্তু আফ্রিকা মহাদেশে যেতে কিন্তু তাদের অনেকটা সময় লেগেছে। সেই ব্যাপারটা এখানে বোঝাচ্ছে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। দুর্গম বলতে একটু আগে বললাম যেখানে যাওয়া কষ্টসাধ্য। এরপরে কি রয়েছে দেখো। চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। দুর্বোধ বলতে কি বুঝি আমরা? দুর্বোধ বলতে আমরা সাধারণত বুঝি যা কিছু সহজে বোঝা যায় না। আর সংকেত কি? সংকেত হচ্ছে চিহ্ন বা সিম্বল। এরপরে কি রয়েছে দেখো। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। দৃষ্টি অতীত কেন বলা হচ্ছে? যা সহজে দেখা যায় না। আর কি রয়েছে? প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। চেতনাতীত বলতে কী বোঝানো হচ্ছে? যা সহজে মনে ভাবা যাচ্ছে না। এই যে দৃষ্টি অতীত আর চেতনাতীত দুটোই তোমার হচ্ছে সমাসবদ্ধ পদ। যদি আমরা এর ব্যাসবাক্য করি, দৃষ্টি অতীতের কী হবে? দৃষ্টির অতীত, এটা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ সমাসের উদাহরণ। তারপরে কি রয়েছে? চেতনাতীত, এর যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে হবে হচ্ছে চেতনার অতীত, এটা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ সমাসের উদাহরণ। এরপরে কি রয়েছে দেখো। বিদ্রূপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে।
ভীষণ বলতে কী বোঝানো হচ্ছে? ভীষণ বলতে তোমার ভয়ঙ্কর বোঝাচ্ছে। আর এরপরে কী রয়েছে? বিরূপের ছদ্মবেশে বিরূপ। হ্যাঁ, বিরূপ বলতে কী বোঝানো হয়? বিরূপ বলতে যাকে দেখতে সুন্দর নয়। এটা যদি আমরা, এটাও একটা সমাসবদ্ধ পদের যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে পাবো হচ্ছে বি যে রূপ। বি হচ্ছে উপসর্গ, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেটটা হবে হচ্ছে বিশেষ, সেই জন্য এটা উপসর্গ তৎপুরুষ সমাসের উদাহরণ। এরপর কি রয়েছে দেখো, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায়। বিভীষিকা বলতে কী বোঝো? বিভীষিকা বলতে আমরা সাধারণত বুঝি বিশেষ রূপে ভীষণ বা ভয়প্রদ যা, তাকেই বিভীষিকা বলা হয়। এরপর কি রয়েছে, তাণ্ডবের দুন্দুভি নিনাদে। মানে এই যে তোমার আফ্রিকা মহাদেশের যে ঘন অরণ্য রয়েছে, ঠিক আছে? সেখানে প্রকৃতির মতো সর্বশক্তিমান যিনি সৃষ্টিকর্তা, সেও কিন্তু সরাসরি যেতে পারেন না। তাকেও যেতে তোমার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, ঠিক আছে? এই যে মানে আফ্রিকাতে পৌঁছানোর যে দুর্গমতা, এই ব্যাপারটা কিন্তু এখানে বিভিন্নভাবে কবি বোঝানোর চেষ্টা করেছেন খুব সুন্দর সুন্দর বাক্যের মধ্য দিয়ে। এখানে বলছে তাণ্ডবের দুন্দুভি নিনাদে। দুন্দুভি নিনাদে কী বলতে কী বোঝানো হচ্ছে? দুন্দুভি নিনাদ বলতে বোঝানো হচ্ছে ঢাক, নাকাডা, দামাবা সহযোগে সৃষ্ট একটা আওয়াজ। তোমরা এটা বিভিন্ন জায়গায় লক্ষ্য করে থাকবে বিভিন্ন সিনেমা টিনেমাতে। মানে কাউকে ভয় দেখানোর জন্য কিংবা বনের পশু, বিশেষ করে তোমার হাতি হাতি কিংবা বাঘটাক যদি লোকালয়ে চলে আসে, ঠিক আছে? টিন থেকে শুরু করে ঘরের বাসনকোসন থেকে শুরু করে বিভিন্ন বাদ্যযন্ত্র ভীষণ আওয়াজ সহকারে বাজানো হয়। সেরকমই একটা বিষয়কে কবি কল্পনা করছেন। আর দুন্দুভি নিনাদ, এটা হচ্ছে সমাসবদ্ধ পদ। এর যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে হবে হচ্ছে দুন্দুভি নির্গত নিনাদ। এটা তোমার মধ্যপদলোপী কর্মধারায় সমাসের উদাহরণ। এরপরে কি রয়েছে দেখো, এরপরে রয়েছে হাই ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। হাই ছায়াবৃতা কাকে বলা হয়েছে? হাই ছায়াবৃতা বলে সম্বোধন করা হচ্ছে আফ্রিকাকে। আফ্রিকাকে ছায়াবৃতা কেন বলা হচ্ছে? কেননা আফ্রিকা ছায়া দ্বারা আবৃত ছিল, সেই জন্য আফ্রিকাকে ছায়াবৃতা বলা হচ্ছে। ছায়াবৃতা হচ্ছে তোমার করণ তৎপুরুষ সমাসের উদাহরণ। এর যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে হচ্ছে ছায়া দ্বারা আবৃতা। আর কালো ঘোমটার নিচে কেন বলা বলা হচ্ছে বুঝতে পারছো? তোমার আফ্রিকার যে গভীর অরণ্য রয়েছে, সেই অরণ্যে সূর্যালোকের আলো ঠিকঠাকভাবে পৌঁছোয় না। চারিদিকে একটা অন্ধকারের মতো ভাব, ঘোরালো ভাব। সেই জন্য বলা হচ্ছে কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। অপরিচিত ছিল তোমার মানব রূপ বলতে কি, আফ্রিকায় বসবাসকারী যেসব নারী পুরুষ রয়েছে তাদের, কিংবা আফ্রিকার যে সমাজ কিংবা আফ্রিকার যে সৌন্দর্য, সেটা অপরিচিত ছিল। অপরিচিত শব্দটা হচ্ছে তোমার সমাসবদ্ধ পদ। এর যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে হবে হচ্ছে নয় পরিচিত। উপেক্ষার আবিল দৃষ্টিতে। উপেক্ষার আবিল দৃষ্টিতে কী বলা হচ্ছে? এই যে পাশ্চাত্য সভ্যতায় বলিয়ান কিংবা ইউরোপীয় সাম্রাজ্যবাদের প্রতিনিধি যারা, তারা আফ্রিকা আবিষ্কার করে এবং কী করে? আফ্রিকায় আবিষ্কার করে তোমার আফ্রিকায় তাদের আগমন ঘটে। উপেক্ষার সঙ্গে অসম্মানের সঙ্গে তারা আফ্রিকার সম্পদ এবং আফ্রিকার তোমার প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদকে অর্জন করতে চায়। সেই জন্য বলছে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। প্রথমে আচ্ছা, এখানে তো মোটামুটি আলোচনা করলাম, এবার শব্দার্থগুলো একটু দেখে নিই। ছায়াবৃতা বলতে কী বোঝানো হচ্ছে? ছায়া ঢাকা। আমি একটু আগে যে বললাম, চারিদিক তোমার সূর্যের আলো না পৌঁছানোর একটা ছায়া ছায়া ভাব। উপেক্ষা কী বলা হচ্ছে? উপেক্ষা বলতে তোমার বোঝানো হচ্ছে অবহেলা। আবিল দৃষ্টি কি? অস্বচ্ছ দৃষ্টি। মানে আফ্রিকা মহাদেশে যেসব ইউরোপীয় সাম্রাজ্যবাদের ধ্বজাধারী মানুষের আগমন ঘটেছে, তাদের কিন্তু সম্যক জ্ঞান ছিল না, সেই জন্য বলা হচ্ছে অস্বচ্ছ দৃষ্টি। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। তোমরা জানো অরণ্যে যে নেকড়ে বসবাস করে, ঠিক আছে? সেই নেকড়ের মধ্যে যেমন হিংস্রতা রয়েছে, তেমন তার আক্রমণের প্রধান হাতিয়ারটা কি? নখ, ঠিক আছে?
তাদের থেকেও কিন্তু ভয়ঙ্কর এই সাম্রাজ্যবাদী সমাজের প্রতিনিধিস্বরূপ মানুষ। কি বলা হচ্ছে, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। লোহার হাতকড়ি বলতে কী বোঝানো হচ্ছে? হাতকড়ি মানে বোঝানো হচ্ছে হাতে বাঁধার কড়ি। তোমরা জানো কিংবা বিভিন্ন সিনেমাতেও লক্ষ্য করে থাকবা, আফ্রিকা মহাদেশ থেকে এই ঔপনিবেশিক শাসন ব্যবস্থার ধ্বজাধারী মানুষরা বিভিন্ন প্রাকৃতিক সম্পদ তো নিয়ে গেছেই গেছে, পাশাপাশি মানব সম্পদও কিন্তু নিজের দেশে নিয়ে গেছে। কী হিসেবে? উপকরণ হিসেবে নিয়ে গেছে। এটা কিন্তু তোমরা লক্ষ্য করবে, বিভিন্ন সিনেমা টিভি সিরিজে পেয়ে যাবে, ঠিক আছে? এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। মানে এই যে তোমার মানবতাহীন হিংস্র মানুষ, তারা আফ্রিকার যে আদি অধিবাসী, তাদের থেকে নিজেদেরকে কিন্তু সব কিছুতেই একটা শ্রেষ্ঠ মনে করে। সেই শ্রেষ্ঠত্বের কারণে তারা গর্বে অন্ধ। কি বলছে? তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সূর্যহারা অরণ্যের চেয়ে কেন বলা হচ্ছে? তোমার এই যে অরণ্যতে তো তোমার সূর্যের আলো ঠিকঠাকভাবে পৌঁছোয় না। অরণ্যতে সূর্যের আলো ঠিকঠাকভাবে না পৌঁছানোর দরুন ঠিকঠাকভাবে কিছু দেখাও যায় না। সেই জন্য বলছে গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সূর্যহারা অরণ্যের যদি আমরা শব্দার্থটা দেখি, তাহলে কি পাবো আমরা? শব্দার্থ হিসেবে আমরা পাই যে জঙ্গলে ঘন পাতার জন্য সূর্যের আলো সহজে ঢোকে না, যে ব্যাপারটা একটু আগে বললাম। এরপরে কি রয়েছে দেখো, সভ্যের বর্বর লোভ। বর্বর কেন বলা হয়েছে? বর্বর বলতে সভ্যতা জানে না যে এই ইউরোপের যেসব মানুষ রয়েছে কিংবা সমাজ ব্যবস্থা রয়েছে, তারা কিন্তু নিজেকে সভ্য মানুষ বলে দাবি করে, কিন্তু তাদের মধ্যে প্রকৃত সভ্যতার বহিঃপ্রকাশ ঘটতে দেখা যায় না। সেই জন্য বলা হচ্ছে সভ্যের বর্বর লোভ। নগ্ন করল আপন আপন নির্লজ্জ অমানুষতা। নগ্ন বলতে কী বোঝানো হচ্ছে? আবরণবিহীন, মানে এই যে সভ্য মানুষের যে লোভ, লোভ তোমার দাঁত মুখ খিচিয়ে বেরিয়ে এলো। নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, মানে তারা ন্যায় অন্যায়, কল্যাণ অকল্যাণ কিংবা কি করা উচিত না উচিত এগুলো কিন্তু দেখলো না। তারা উদগ্রীব হয়ে উঠল আফ্রিকার মানব সম্পদকে এবং প্রাকৃতিক সম্পদকে কীভাবে নিজের বশে আনবে, কীভাবে নিজের স্বদেশে নিয়ে যাবে, ঠিক আছে? এরপরে লক্ষ্য করো কী রয়েছে, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে। এই যে ভাষাহীন ক্রন্দন, ভাষাহীন ক্রন্দন না, শুধু ভাষাহীন পদটা, বাষ্পাকুল পদটা আর অরণ্য পথে, এই তিনটে পদ মূলত তোমার সমাসবদ্ধ পদ। এর ব্যাসবাক্য করলে প্রথমে আমরা ভাষাহীন যদি পদটার ব্যাসবাক্য করি তাহলে কী হবে? ভাষা দ্বারাহীন, ঠিক আছে? দ্বারা দিয়া কর্তৃক, এটা কিসে ব্যবহার হয়? দ্বারা দিয়া কর্তৃক মূলত তোমার করণ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে ব্যবহার হয়। সেই জন্য একটা করণ তৎপুরুষ সমাসের উদাহরণ। এরপরে কি রয়েছে? বাষ্পাকুল। বাষ্পাকুলের যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে কী হবে? হচ্ছে বাষ্প দ্বারা আকুল, ঠিক আছে? এটাও তোমার করণ তৎপুরুষ সমাসের উদাহরণ। আর অরণ্য পথে, এর যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে পাবো হচ্ছে অরণ্যের পথে, ঠিক আছে? এটা তোমার সমুদ্র তৎপুরুষ সমাসের উদাহরণ। ভাষাহীন ক্রন্দন কেন বলা হচ্ছে? ভাষাহীন ক্রন্দন মানে যে কান্নার কোনো ভাষা নেই কিংবা নীরব কান্না, ঠিক আছে? বুঝতে পারছো? এরপরে কি রয়েছে দেখো, পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। পঙ্কিল মানে কি? পাকের দ্বারা মিশে যাওয়া, তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড, ঠিক আছে? এই যে এই যে তথাকথিত সভ্য মানুষ যারা অসভ্যের মতো আফ্রিকার আদিম অধিবাসীদের ওপর অত্যাচার করেছিল, অত্যাচারটা কিভাবে করেছিল সেটা কবি এখানে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। কিভাবে করেছিল? বলছিল পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। তোমার বলতে কার? এখানে তোমার আফ্রিকার যে মূল অধিবাসী, ঠিক আছে, সেই আদিম মানব সমাজের কথা বলা হচ্ছে, যাদের রক্তে তোমার আফ্রিকার ধূলি পঙ্কিল। পঙ্কিল মানে তোমার
পঙ্কিল বলতে কী বলবো, পঙ্কিল বলতে তোমার নোংরা হয়ে গেল, ঠিক আছে, ধুলোর যে অরিজিনাল ইয়েটা থাকে সেটা তোমার মিশ্রিত হয়ে গেল রক্তের দ্বারা। দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় বীভৎস কাদার পিণ্ড। বীভৎস বলতে কী বোঝানো হচ্ছে? বীভৎস বলতে কদর্য, বা যা অত্যন্ত কুৎসিত, যাকে দেখেই ভয় তৈরি হতে পারে, এরকম কোনো কিছুকে বোঝানো হচ্ছে। দস্যু পায়ের কাটামারা জুতোর তলায়, তারা জোর জবরদস্তির দ্বারা আফ্রিকার প্রাকৃতিক সম্পদকে তো অর্জন করলেই করলো, পাশাপাশি মানব সম্পদকেও কিন্তু রেহাই দিল না। এরপরে কী রয়েছে দেখো, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এখানে অপমানিত ইতিহাস কার বলা হচ্ছে? আফ্রিকার মূল অধিবাসী এবং তাদের যে জীবন চর্চা রয়েছে কিংবা তাদের যে প্রাচীন ইতিহাসটা রয়েছে, সেই ইতিহাসটাকে অপমানিত বলা হচ্ছে। এই ইতিহাসটা কাদের দ্বারা অপমানিত হলো? তথাকথিত ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা অপমানিত হলো। চিরচিহ্ন দিয়ে গেল বলতে কী বোঝানো হচ্ছে? চিরচিহ্ন দিয়ে গেল বলতে এই যে আফ্রিকার ইতিহাসে যে ক্ষতটা তৈরি হয়ে গেল, সেটা চিরকালীন, সেটা শাশ্বত, ঠিক আছে। মানে আফ্রিকা মহাদেশ যতদিন থাকবে, সেখানকার জনগোষ্ঠী যতদিন থাকবে, এই ইতিহাসও কিন্তু স্বর্ণাক্ষরে লেখা থাকবে। চিরচিহ্ন এই শব্দটা তোমার সমাসবদ্ধ পদ, এর যদি আমরা ব্যাসবুকে করি তাহলে হবে হচ্ছে চিরকাল ব্যাপিয়া চিহ্ন। এটা হচ্ছে ব্যাপ্তি তৎপুরুষ সমাসের উদাহরণ। বুঝতে পারছো? এরপরে কি রয়েছে দেখো, এরপরে রয়েছে সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। এখানে দেখো, মানে তুমি এখানে একটা চিত্রকল্প পেলে, মানে এখানে তোমার চোখের সামনে একটা দৃশ্য তৈরি হয়ে গেল বীভৎসতার, ভয়ঙ্করতার, ধ্বংসের, নির্মমতার, যেটা দেখলেই আমাদের শরীরের লোমগুলো খাড়া হয়ে যায়, ঠিক আছে। দুঃখে, বেদনায়, কোনো একটা জায়গায় গভীর একটা সংকট তৈরি হয়। আর পাশাপাশি তুমি আর একটা চিত্র দেখো, মানে যে দেশ থেকে ওই সাম্রাজ্যবাদী মানুষগুলো এসেছে, ভয়ঙ্কর মানুষগুলো এসেছে, তাদের দেশে সেই সময় কী ঘটে চলেছে? তাদের দেশে সেই সময় তোমার তাদের যে উপাসনা স্থল রয়েছে, উপাসনা স্থলে তোমার ঈশ্বরকে ঈশ্বরকে স্মরণ করে পুজোর যে নিয়মকানুন রয়েছে সেগুলো পালন করা হচ্ছে। কখন কখন পালন করা হচ্ছে? সকালে এবং সন্ধ্যায়। আর দয়াময় দেবতার নামে, দয়াময় কেন বলা হচ্ছে? মানে দেবতার যে দয়া, ইউরোপের মূল অধিবাসীদের সবার জীবনে সেই দয়া বর্ষিত হোক, সেটাকে উপলব্ধি করেই কিংবা সেটাকে লক্ষ্য রেখেই কিন্তু সকালে সন্ধ্যায় উপাসনা স্থলে ঈশ্বরের উপাসনা করা হচ্ছিল। এরপরে কি রয়েছে দেখো, শিশুটা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। খুব সুন্দর একটা চিত্রকল্প ফুটে উঠেছে বিপরীতভাবে। একদিকে তোমার ধ্বংসের, আর একদিকে তোমার সৃষ্টির কিংবা সৌন্দর্যের একটা চিত্রকল্প আমরা লক্ষ্য করি। শিশুরা যে মায়ের কোলে খেলছে, এটা চিরন্তন একটা সুন্দর একটা ব্যাপার। তুমি ভাবো, এই দৃশ্যটা ভাবলে তোমার মনটা ভালো হয়ে যাবে, ঠিক আছে। আর ওসব দেশে যেসব কবি রয়েছে যারা সত্য শিব সুন্দরের কথা বলে, তাদের সঙ্গীতে কী বেজে উঠেছিল? সুন্দরের আরাধনা বেজে উঠেছিল। মানুষ তো সবসময় সুন্দরের আরাধনা করে, মানুষ সুন্দরের পূজারী, এটা তোমরা শুনে এসেছো, জানো। এই ব্যাপারটা এখানে প্রকাশ করা হচ্ছে ভিন্ন পরিপ্রেক্ষিতে, ভিন্নভাবে। এরপরে কি রয়েছে দেখো, এরপরে রয়েছে আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। আজ যখন পশ্চিম দিগন্তে পশ্চিম দিগন্তে কী হয়? তোমার সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, সেই জন্য বলা হচ্ছে আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে। প্রদোষকাল বলতে তোমার সন্ধ্যাবেলা বা বিকেল পেরিয়ে যে রাত্রির সূচনা হয়, সেই সময়কালটাকে বোঝানো হচ্ছে। ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। যখন গুপ্ত গহ্বর থেকে পশুটা বেরিয়ে এলো, সবসময় লক্ষ্য রাখবা, ঠিক আছে। শুভ এবং অশুভের প্রতীক কী? শুভর প্রতীক হচ্ছে আলো এবং অশুভর প্রতীক হচ্ছে অন্ধকার। এখানে কিন্তু অন্ধকারের প্রেক্ষাপটে কী ঘটনা ঘটেছিল সেটা কবি বর্ণনা করছেন। বলছেন, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো বলতে সেই সব হিংস্র ভয়ঙ্কর মানুষদের যে প্রকৃত স্বরূপ, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কিন্তু সেটাও প্রকাশিত হলো।
অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। অশুভ বলতে কি বোঝানো হচ্ছে? নয় শুভ। এটা নং তত্ত্বগুলো সমস্যার উদাহরণ। মানে এই যে দিনের যে অন্তিমকাল কিংবা দিন শেষ হয়ে যে রাত্রির যে সূচনা ঘটছে, এটা অশুভ, ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর একটা সময়ের ইঙ্গিত করছে। বলছে এরপরে কবি কী বলছেন দেখো, এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। কী বলা হচ্ছে? এসো যুগান্তের কবি। যুগান্ত বলে কি বোঝান? যুগান্ত বলতে কী বোঝো? যুগান্ত বলতে তোমরা বুঝো যুগ বা সময়ের কালপর্ব শেষ হচ্ছে যখন। এটা একটা সমাসবদ্ধ পদ। এর যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে কী পাবো? অন্য যুগ। এটা কোন সমাসের উদাহরণ? নিত্য সমাসের উদাহরণ। ঠিক আছে? মানে এক কবি অন্য যুগের আর এক কবিকে আহ্বান করছেন যে শান্তির পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে দাঁড়াবে এই আসন্ন সন্ধ্যায়। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবী বলতে কি বোঝানো হয়েছে? মান হারিয়েছে এমন মানবী। এখানে মানবী হিসেবে কাকে কল্পনা করা হচ্ছে? আফ্রিকা মহাদেশকে। আর আফ্রিকা মহাদেশ দেশের অধিবাসীদের কিংবা প্রাকৃতিক যে সম্পদ রয়েছে তার সামনে সবথেকে বড় প্রশ্নচিহ্ন কারা তৈরি করেছিল? সাম্রাজ্যবাদী অশুভ শক্তি তৈরি করেছিল। সেই ব্যাপারটা এখানে বলা হচ্ছে। এরপর কি রয়েছে দেখো, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। এই যে মূল আফ্রিকা কিংবা আফ্রিকাবাসীদের প্রতি তথাকথিত সভ্য সমাজের সভ্য মানুষের দ্বারা যে অকথিত অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের জন্য এক কবি যুগান্তের আরেক কবির কাছে ক্ষমা প্রার্থনা যেন করে, সেই আবেদন খুব সুন্দরভাবে জানাচ্ছে। পুণ্যবাণী, এটা হচ্ছে সমাসবদ্ধ পদ। এর ব্যাসবাক্য করলে কী হবে? এর ব্যাসবাক্য করলে হবে হচ্ছে পুণ্য সূচক বাণী। এটা কোন সমাসের উদাহরণ? মধ্যপদলিপি কর্মধারয় সমাসের উদাহরণ। আর আর পুণ্যবাণী বলতে কী বোঝানো হয়? পুণ্যবাণী বলতে এমন কথা যা পুণ্য বা মঙ্গল এনে দিবে সবার জীবনে। মানে আফ্রিকার উৎপত্তি থেকে শুরু করে আফ্রিকায় যে তোমার তথাকথিত সাম্রাজ্যবাদী শক্তির আগমন, সেটার পরিচয় দিয়ে কবি কীভাবে আফ্রিকার কাছ থেকে সমস্ত মানব সভ্যতা তাদের করা কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে পারে, সেটা খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন করেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, বাই, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওয়।